ওয়েলকাম গাইস, আশা করি সকলে ভালো আছেন। 47তম বিসিএস এর ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার 47তম বিসিএস এর ডেইলি ব্লগের 31তম দিন। আজকের পড়াশোনার শিডিউলটা ছিল বাংলা ভাষা, পারিভাষিক শব্দ HIJKLM অর্থাৎ এইচ থেকে এম পর্যন্ত, বাংলাদেশ বিষয়াবলী, মীর কাসিম থেকে ফরাইজি আন্দোলন পর্যন্ত রিভিশন, ইংলিশ গ্রামার, বি ভার্বের মাধ্যমে নাউন অ্যাডজেক্টিভ চেনার উপায়, এবং গণিত শতকরা থেকে টাইপ 9, 10, 11 এবং 14। আজকে শতকরা শেষ হয়ে গিয়েছে। তো আজকে দেখুন কি কি পড়লাম আপনাদের সাথে শেয়ার করছি। আমি যদিও বিসিএস এর চাকরি প্রার্থীদের ভিড়ে খুবই ক্ষুদ্র এবং একটি যোদ্ধা, জীবন নামের এই ক্ষেত্রে আমরা আসলে প্রত্যেকেই এক একজন যোদ্ধা। তো চলুন আজকে শুরু করি, আমার যুদ্ধযাত্রার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণের থেকে পড়ে নিয়েছি পারিভাষিক শব্দ, ডাইজেস্ট থেকে পারিভাষিক শব্দ। আজকে ছিল এইচ থেকে এম পর্যন্ত। তো আজকে দেখুন, এইচে প্রথমেই ছিল হ্যান্ডি। এটা কিন্তু আমাদের খুব পরিচিত একটা শব্দ। হ্যান্ডি শব্দের অর্থ হচ্ছে ব্যবহারে সুবিধাজনক। পরবর্তীতে হ্যান্ডক্রাফট হস্তশিল্প, হেভেনলি বডি বা জ্যোতিষ্ক, এটা হচ্ছে হাইটাইট জোয়ার, এগুলো আমাদের পরিচিত শব্দ। হনোরারি অবৈতানিক। দেখুন এইখানে আছে হরিজন্টাল মানে অনুভূমিক। এটা কিন্তু আমার একটু অপরিচিত লাগছিল শব্দটা, কারণ আমি কিন্তু এটা হাইলাইটেড দিয়ে দাগিয়ে রেখেছি। হাইলাইটেড দিয়ে দাগিয়ে রাখলে পরবর্তীতে এটা আমার বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ এই জায়গাটা আমার পড়তে অসুবিধা হয়েছে, সেটা আমি সহজে রিভিশন করতে পারি। পরবর্তীতে এইচে আরও ছিল। এরপরে আয়ে দেখুন কিছু শব্দ। মোটামুটি এইখানে আপনার যতগুলো প্রয়োজনীয় পারিভাষিক শব্দ আছে সবগুলোই দেওয়া। বিসিএস এর বিগত সালের প্রশ্ন সহ এখানে দেওয়া আছে, ফলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কতটুকু পড়া প্রয়োজন, কতটুকু বাদ দেওয়া প্রয়োজন। আমরা কতটুকু বাদ দেবো এটাও কিন্তু একটা বড় বিষয়। এরপরে দেখুন কেতে আছে কিছু ওয়ার্ড, যেমন কিনোড মূলভাব, নেইফ মানে প্রতারক, আরও কিছু আছে। লাইস মানে হচ্ছে অনুজ্ঞাপত্র, লাইসেন্স, ম্যানিফেস্ট ইস্তেহার। এর পরবর্তীতে আছে শেষ। পরবর্তীতে এইখানে এর দুইটা শব্দ আছে, মিন্ট মানে টাকশাল এবং মিল্কওয়ে মানে ছায়াপথ। তো এই শব্দগুলো কিন্তু তুলনামূলক অনেক কঠিন, এবং কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের একদমই অপরিচিত লাগে। ফলশ্রুতিতে বারবার যদি লিখে এবং পড়া যায় তাহলে কিন্তু মনে রাখা অনেক বেশি সুবিধাজনক হয়। তাই আমরা চেষ্টা করব বারবার পড়া এবং লেখার মাধ্যমে এটাকে আয়ত্ত করা সম্ভব। পূর্ববর্তীতেও আমি এই কথাটাই বলেছিলাম যে বারবার পড়া এবং লেখার মাধ্যমে এগুলো আয়ত্ত করা সম্ভব। তো এটাই ছিল আজকে বাংলা ভাষা থেকে পারিভাষিক শব্দ। পরবর্তীতে ইংলিশ ছিল, ইংলিশ গ্রামার প্রিমিয়ার বই থেকে। প্রত্যেক দিনই চেষ্টা করি অল্প কিছু হলেও ইংলিশ গ্রামারের যেই রুলস বা নিয়মাবলী আছে সেগুলো প্র্যাকটিস করার। আসলে ইংরেজি গ্রামার এর আগেও বলেছি প্র্যাকটিসের বিষয়। তো দেখুন আজকে ছিল কিছু রুলস। আইডেন্টিফিকেশনস অফ পার্টস অফ স্পিচ 1 এর নাউনের বিভার সংক্রান্ত কিছু রুলস ছিল। প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে, প্র্যাকটিসগুলো করলে আমার মনে হয় অনেক ভালো হবে। দেখুন এখানে দাগিয়ে দিয়েছে, নিচে আন্ডারলাইন করেও দিয়েছে। যেমন উই লিভস আপস্টেয়ার্স, এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ লিভ এই ভার্বটি বি ভার্ব এবং হ্যাভ ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে না। তো বি ভার্ব যদি লিঙ্কিং ভার্ব অথবা অন্য কোনো ভার্বের মধ্যে না পড়ে তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব হবে। এরকম বিভিন্ন উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে।
উদাহরণ সহকারে পড়লে কিন্তু আমাদের অনেক বেশি মনে থাকে এবং আমরা সহজেই বুঝতে পারি। তো বারবার প্র্যাকটিসের তো বিকল্প নেই, ইংলিশ বারবার প্র্যাকটিস করবেন, বারবার পড়বেন। আমি নিজেও ইংরেজিতে ভুলে যাই, বারবার পড়ার পরেও ভুলে যাই, কিন্তু কিছুই করার নেই, বারবার পড়লেই ইনশাল্লাহ মনে থাকবে। যে কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো যত বেশি প্র্যাকটিস করব ইনশাল্লাহ তত বেশি ভালো করা যাবে। আর যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু পারা জিনিসও ভুলে যাব। ফলশ্রুতিতে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। বারবার পড়ুন এবং বিগত বছর প্রশ্নগুলো সলভ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার ইংরেজির বেসটা আস্তে আস্তে স্ট্রং হয়ে উঠবে, সুগঠিত হয়ে উঠবে। ধন্যবাদ। এই ছিল আজকের ইংলিশ গ্রামার। এখানে ইংলিশ গ্রামার এবং লিটারেচার দুইটাই আছে, এটা থেকে শুধু আমি গ্রামারটা দেখব। পরবর্তীতে ম্যাথ দেখলাম আশরাফুল স্যারের ম্যাথ ককটেল প্রিলি বই থেকে। এই বই সম্পর্কে আমি আগেও বলেছি। এর আগে এখন হচ্ছে শতকরা। এখন আমার শতকরা অঙ্ক টাইপটা আজকে শেষ হয়ে যাবে। দেখুন, শতকরা প্রথমে টাইপ 9, মূল্যের হ্রাস, বৃদ্ধি বা পণ্যের সংখ্যা বেশি কম সংক্রান্ত। দেখুন এইখানে কিন্তু বিসিএসে আসেনি, সেটা আমি লিখে রেখেছি, তবু প্র্যাকটিসের জন্য করলাম, কারণ এরপরে যদি চলে আসে তাহলে তো সমস্যা হতে পারে, তখন না পারলে 1 মার্ক, ইজি একটা মার্ক চলে যাবে। তো এটা ছিল টাইপ 9 কিছু অঙ্ক। এরপরে টাইপ 10, এখান থেকেও কিন্তু বিসিএসে প্রশ্ন আসেনি, দেখুন আমি লিখে রেখেছি বিসিএসে প্রশ্ন হয়নি। তো এখানে এরকমভাবে যদি আপনারা অ্যানালাইসিস করে বা বিশ্লেষণাত্মক পড়াশোনা করেন তাহলে পড়াশোনা কিন্তু অনেকটা কমে যাবে এবং আপনি পরবর্তীতে রিভিশনও অনেক দ্রুত করতে পারবেন, যাই হোক, টাইপ 11 নির্বাচন বা ভোট সংক্রান্ত অঙ্কগুলো দেখলাম। টাইপ 12এও তেমন প্রশ্ন আসেনি, 13 থেকেও প্রশ্ন আসেনি। 14টা এরপরে করলাম। দেখুন 14 হচ্ছে পাঁচমিশালি, সব কিছু মিক্সার করে দেওয়া, এগুলো করলাম। তো আজকে কিন্তু শেষ হয়ে গেল আমার শতকরা, সবগুলোই মোটামুটি শেষ। যেখান থেকে একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো করেছি। দেখুন এইখানে টাইপ 9 শতকরা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাহলে অঙ্কগুলো মনে থাকবে। মনে রাখার জন্য আসলে যখন প্রশ্ন পরীক্ষা যখন আসে তখন কিন্তু আমরা কনফিউশন তৈরি হয়, তাই প্র্যাকটিসের বিকল্প নেই। টাইপ 9, টাইপ 10, টাইপ 10-এর অঙ্কগুলো দেখুন। এইভাবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। প্রথমে ভুল হলে দরকার হয় সেটা আবার করবেন। দেখুন এখানে যে আমার ঝামেলা হয়েছে, পরে কেটে দিয়েছি, পরে কিন্তু 5 নাম্বার অনেক সহজেই করে ফেলছিলাম। 102 টাকা হচ্ছে উত্তর। পরে আরও সেলফ প্র্যাকটিসগুলো, টাইপ 11-এর সেলফ প্র্যাকটিস, টাইপ 12, এগুলোই। তো আজকে ম্যাথ মোটামুটি ভালোই করলাম এবং সেই সাথে কিন্তু ম্যাথের শেষ হয়ে গেল আমার শতকরা যে মোট যেগুলো ছিল। মূলত এইখানে যেই মেইনগুলা হচ্ছে, যেইগুলা বেশি আছে, সবচেয়ে বেশি আছে, সেইগুলোই প্রথমে দেওয়া থাকে, পরবর্তীতে আস্তে আস্তে একটু কম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেওয়া থাকে। টাইপ 1 to 5 এর মধ্যেই সবচেয়ে বেশি আসে। দেখুন এগুলো শতকরা থেকে দেখুন টাইপ 1 to 6 পর্যন্ত যে পরিমাণে বিসিএস এসেছে, এর পরবর্তীতে কিন্তু 7 থেকে 14 পর্যন্ত মাত্র 1টা 2টা বিসিএস এর প্রশ্ন, 2টা 3টা 4টা বিসিএস এর প্রশ্ন এসেছিল, তাও মাত্র টাইপ 8 এবং 14 থেকে। তো বুঝতেই পারছেন যে প্রথমের দিকে যে আমি অঙ্কগুলো বেশি করি, প্রথম দিকে কিন্তু আমি অঙ্কগুলো আমি বেশি দেখাই, যে দেখেন এই করেছিলাম, তো ওইগুলা মূলত আমি বেশি প্র্যাকটিস করি। কারণ আপনি প্রচুর পড়লেন কিন্তু কমন আসলো না, তাহলে তো লাভ নাই, আপনার বুঝে বুঝে পড়তে হবে। তো এইটা হচ্ছে আজকে তাহলে ম্যাথ, আশরাফুল স্যারের প্রিলি ককটেল ম্যাথ প্রিলি বই থেকে। আজকে শেষ হয়ে গেল শতকরা। পরবর্তীতে আমি দেখব বীজগণিতের 3 নাম্বারটা করলাম, শতকরা, সরল ও যৌগিক মুনাফা। পরবর্তীতে সাধারণ জ্ঞান পড়লাম, রিভিশন, মিহির জিকে থেকে। এই বই সম্পর্কে তো বারবার কথা বলার নেই যে অদ্বিতীয় এবং অসাধারণ একটি বই। আজকে টপিক ছিল
কাসিম থেকে ফরাজি আন্দোলন। তো মীর কাসিম দেখুন, বণিকদের মনে রাখার একটা উপায় হচ্ছে ইংরেজ যারা হলো বাংলায় বণিকরা এসেছিল পিওডিএফ পডিফ, পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমার, ইংরেজ এবং ফরাসি। দেখুন মীর কাসেম সেইখানে শক্তিশালী যে বাণিজ্য খুঁটি সুরাট, এইখানে দেখুন উপমান তাদের মনে রাখার এটা হচ্ছে পিওডিএফ প্রদীপ। বিগত বছর প্রশ্ন দেখুন, বাংলার প্রথম স্বাধীন নবাবকে মুর্শিদ কুলি খান। এটা কিন্তু কিছুটা কনফিউশনাল, আমরা অনেকে এটা বলে থাকি যে সিরাজউদ্দৌলা, কিন্তু সিরাজউদ্দৌলা তো শেষ স্বাধীন নবাব, প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খান। এটা কিন্তু দুইবার বিসিএস এসেছিল, 44 এবং 37, অর্থাৎ রিসেন্টলি কিন্তু এসেছিল। দেখুন তাই বিগত বছর প্রশ্নগুলো সলভ করবেন। এই বইয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে টপিকের সাথেই বিগত বছর প্রশ্ন দেওয়া, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। পরবর্তীতে ছিল সুশাসন। সুশাসনে দেখুন শাহ হুমায়ুনের মধ্যে চৌসারের যুদ্ধ। সুশাসন হতে যে শেরশাহ, সুশাসনের মূল হচ্ছে শেরশাহ। শেরশাহ ঘোড়ার ডাক প্রচলন করেন শেরশাহ, দাম মুদ্রা প্রচলন করেন শেরশাহ, তার কিছু গুরুত্বপূর্ণ অবদান। এরপরে আরও কিছু আছে, গ্র্যান্ড স্ট্রাক রোড বা সড়কি আজম নির্মাণ করেন শেরশাহ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যে সড়কি আজম বা গ্র্যান্ড স্ট্রাক রোডের নির্মাতাকে শেরশাহ। পরীক্ষায় প্রায় এসে থাকে গ্র্যান্ড স্ট্রাক রোডের নির্মাতাকে শেরশাহ। পরবর্তীতে আমি বেসিক ভিউতে এটা পেয়েছিলাম, বেসিক ভিউ বইটাও আমি একবার পড়েছি বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে, যে এটা কত কিলোমিটার, মূলত এটা 3000 কিলোমিটার। তো কোনো টপিকের ইনফরমেশন যদি পেয়ে থাকেন সেটা অ্যাড করে রাখবেন, তাতে অনেক ভালো হবে। পরবর্তীতে 12 ভূঁইয়া, বিভিন্ন যে জমিদার 12 ভূঁইয়াদের মধ্যে বিখ্যাত কিছু ব্যক্তিদের পড়লাম, ইসাকা মুসাকা, যাদের আমরা প্রত্যেকেই চিনি কারণ এগুলো 4-5-এ পাঠ্যতে ছিল। দেখুন বাংলা সাহিত্যের একটা বিষয় কিন্তু এখানে অ্যাড আছে, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম গদ্যগ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র, লেখক হচ্ছে রামরাম বসু। পরীক্ষা কিন্তু বাংলা সাহিত্যে আমরা এটা পড়ে থাকি যে রামরাম বসু, অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজের যে বিষয়টা সেইখানে আমরা পেয়ে থাকি ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত রামরাম বসু, তার লেখা হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। পরে দেখুন বিগত বছর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে আগমন, বিভিন্ন টপিক। এরপরে বিগত বছর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু দেখুন জব চার্নক, কলকাতা নগরী প্রতিষ্ঠা, বিভিন্ন টপিক দেওয়া আছে বিগত বছর প্রশ্ন। ইংরেজ শাসক ও সংস্কারকদের নাম, লর্ড ক্লাইভ, হেস্টিং, লর্ড কর্নওয়ালিস। ইম্পর্টেন্ট এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে, লর্ড কর্নওয়ালিস, বেন্টিং। এরপরে দেখুন লর্ড ডালহৌসি, সত্যবিলাপ নীতি, রেল লাইন চালু, ডাক টিকিট চালু। পরবর্তীতে ক্যানিং, ক্যানিং তো আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখুন এখানে 35তম বিসিএসের প্রশ্ন অলরেডি এসেছে যে উপমহাদেশে পুলিশ ব্যবস্থা কে চালু করেন, এটা হচ্ছে লর্ড ক্যানিং, 1861 সাল। তো এভাবে বিভিন্ন যেই লর্ড বা যেই শাসকদের ছিলেন তাদের টপিকগুলো বলা আছে। পরে বাংলার মন্বন্তর, অর্থাৎ যে বাংলাদেশের দুর্ভিক্ষ, দেখুন দুর্ভিক্ষর উপর 76 মন্বন্তরের মধ্যে লেখা কি উপন্যাস, সেগুলোও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। পথের পাঁচালী, নেমোসিস, ম্যারাডোনা 43, এগুলো। পথের পাঁচালী লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ 1929-এ। সত্যজিৎ রায় হচ্ছে সিনেমা, ম্যারাডোনা 43, জয়নুল আবেদিনের চিত্রকর্ম। পরবর্তীতে আছে তিতুমির আন্দোলন পড়লাম, ফরাজি আন্দোলন। তো এই ছিল মূলত আজকের পড়াশোনা। মোটামুটি প্রায় 15 থেকে 20 পেজের মতো রিভিশন করলাম মিহির জিকে থেকে। ধন্যবাদ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।